হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সেই সৌন্দর্যের বুক চিরে আরো সামনে এগিয়ে যাচ্ছি আমরা। জেলে ভাই যেন অপূর্ণ থাকা সৌন্দর্যটাকে পূর্ণতা দিল। এই অভিবাদন কবি মনকে প্রস্ফুটিত করে। নদীর পানে ছুটে চলছে শহুরে দানব। এমন দৃশ্য শুধু শীতকালেই উপভোগ করা যায়। ক্লান্ত হয়ে যাওয়া শ্রমিকদের প্রখর রোদ থেকে বাঁচাতেই এই ক্ষুদ্র প্রয়াস। মাচান জুড়ে তার প্রস্ফুটিত ক্ষুদ্র ফুলের মেলা থেকে চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালোভাবে অবলোকন করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভরা পৌষের শীতে দিন কয়েক বাদে কুয়াশা ভেঙে উকি দেওয়া সূর্যের কিরণ সবেমাত্র চলার পথের পিচঢালা রাস্তাকে উত্তপ্ত করা শুরু করেছে। এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম নদী দেখবার বাসনায়। আমাদের গ্রাম থেকে মাত্র 1 ক্রোশ দূরে নদী। পায়ে হেঁটেই পাড়ি দেব এই পথ, আর আপনাদেরকে দেখাবো গ্রামীণ পথের নৈসর্গিক দৃশ্য। পিচঢালা রাস্তা থেকে নেমে পড়লাম বিস্তীর্ণ ফসলের মাঠে। সদ্য কাটা আমন ধানের ফেলে রাখা নাড়াগুলোকে সকালের মিষ্টি সূর্যের আভায় বিচ্ছুরিত স্বর্ণের ছড়ার মতো মনে হচ্ছে। দূরে দৃশ্যমান পাকা ধানের সোনালি আভা, আর অযত্ন অবহেলায় দাঁড়িয়ে থাকা একটি সেচ ঘর। আগের মৌসুমে তার অবদান না থাকায় সমাজের অবহেলিত মানুষের মতোই গুরুত্বহীন হয়ে পড়ে রয়েছে, কিন্তু আসু মৌসুমে তার বিশেষ কদর থাকবে। শীতকালের আধমরা ঘাসের উপর দিয়ে সরু আইল বেয়ে হাঁটার আনন্দই অন্যরকম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাদ রাস্তায়। সর্বগ্রাসী নদীর ভাঙন থেকে রক্ষায় নদীপাড়ের মানুষের কাছে এটি একটি প্রাথমিক প্রতিরক্ষা দুর্গ। যদিও এখান থেকে নদী আরও কিলোখানেক দূর, তাই রাস্তা থেকে নেমে এই অপরূপ গ্রামের পাশ দিয়ে আমাদের আরও হেঁটে যেতে হবে। আরও দিগন্ত বিস্তৃত সোনালী মাঠ হাঁটার পর দৃষ্টিগোচর হলো আমাদের গন্তব্যের শুরুর জায়গার, যেখানে সারি সারি ইউক্যালিপটাস গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। সেখান থেকেই নদীর শুরু। আরও কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম এই অপরূপ জায়গায়। সত্যি এ যেন এক প্রাকৃতিক অভ্যর্থনা। দুদিকের সুউচ্চ সারি সারি গাছগুলো যেন তোমাকে বলছে, যদি তুমি প্রকৃতি প্রেমী হও তাহলে তোমাকে অভিবাদন। এই অভিবাদন কবি মনকে প্রস্ফুটিত করে, আর গ্রামীণ মনকে বেঁধে রাখে এক অদৃশ্য সুতোয়, যে সুতোর টানে আমরা বারবার ছুটে আসি এই প্রকৃতির মাঝে। অপরূপ এই পথের শেষে ওই দূরে দেখা মিলল নদীর, যদিও সেখানে যেতে আমাদের আরও প্রকৃতির ঘুম ভাঙাতে হবে। পুরো জায়গাটি অবশ্য বর্ষা মৌসুমে ডুবে থাকে পানির বুকে। শীতকাল আসলেই জেগে ওঠে নতুন উদ্যমে সঞ্চিত পলি নিয়ে, যা বর্তমানে কৃষকদের বিচরণ ক্ষেত্র। সমাজের প্রভাবশালী লোকদের মতো দুর্বল কোমল দুর্বাঘাসের ঘাড় মারিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। সামনের কৃষকটি একদম মাটির সাথে মিশে অতি যত্নে তৈরি করছেন ফসলের মাঠ। এ দৃশ্যে ফুটে উঠেছে কৃষকের মাটির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা, কারণ এই মাটি তাকে উপহার দিয়েছে সারি সারি ফসলের সম্ভার। সম্মুখে অগ্রসর হয়ে পেলাম শুকিয়ে যাওয়া নদীর ছড়া। বর্ষাকালে যা ছিল প্রাণবন্ত, বয়ে নিয়ে এসেছিল নির্মল পানির ধারা, আজ সে প্রাণহীন, উপেক্ষিত। দুই ধারের ঘন কাশবন জানান দিচ্ছে তার এক সময়ের সৌন্দর্যের। সেই সৌন্দর্যের বুক চিরে আরো সামনে এগিয়ে যাচ্ছি আমরা। সামনে চোখে পড়ল কর্ষিত জমির বুকে হলুদ জাফরানি গায়ে দাঁড়িয়ে থাকা সরষে ক্ষেতের, যা আবহমান কাল ধরে গ্রামীণ বিস্তীর্ণ ফসলি মাঠের সৌন্দর্যের রানী হিসেবে বিবেচিত। সদ্য কর্ষিত জমির মন ভুলানো উষ্ণ ঘ্রাণ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম সরিষা ক্ষেতের কাছে। প্রস্ফুটিত সরিষা ফুলের মো মো ঘ্রাণে ভরে আছে চারপাশটা। ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা টিনের ঘরখানা অবকাশ যাপনের জন্য হলে বড়ই ভালো হতো। হলদে সরষে ক্ষেতের মধ্য দিয়ে বয়ে চলা সবুজ আইলের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। চারিদিকে সুশোভিত ঘ্রাণ আর মনোরম নৈসর্গিক দৃশ্য দেহ মনকে আন্দোলিত করছে। মনোরম এই দৃশ্যকে পিছনে ফেলে এগিয়ে চলছি সামনের দিকে। তবে এই দৃশ্য থেকে আমি নির্মোহ নই। প্রতিবারই এই দৃশ্য আমার চোখে নতুন বলেই মনে হবে। একটু এগোতেই কৃষকের হাতে অতি যত্নে তৈরি করা মাচানের উপর নরম লতানো লাউ শাকের ডগা চোখে পড়ল। মাচান জুড়ে তার প্রস্ফুটিত ক্ষুদ্র ফুলের মেলা। মাচানের নিচে দুলছে সুস্বাদু লাউ। কিছুদূর সামনে এগুলেই নদী, আর তার ধার ঘেঁষে দোল খেলানো ভুট্টার গাঢ় সবুজ পাতা।
দুপুরের প্রখর রোদ সবুজ পাতায় প্রতিফলিত হয়ে আরো চকচকে করে তুলেছে ভুট্টার ক্ষেত। মাচানের বাঁশ গুছিয়ে রাখা হয়েছে ক্ষেতের পাশে অতি যত্নে। আর কিছুদিন পরেই হয়তো এদেরকে কাজে লাগানো হবে। দূরে গহীন চরে একটি বাড়ির পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে বরফের মতো ধুলো জমা রাস্তা, যেটা সোজা নদীতে চলে গেছে। শান্ত প্রকৃতির ঘুম ভাঙিয়ে ধুলোর মেঘ উড়িয়ে নদীর পানে ছুটে চলছে শহুরে দানব। শহরের মানুষের গর্বের প্রাসাদ তৈরির বালু বহন করছে এই গাড়িগুলো, যা স্মরণ করিয়ে দেয় শহুরে জমকালো অট্টালিকার শেকড় মিশে আছে এই গহীন প্রকৃতির চরের বালুকায়। সবুজের সাথে পাল্লা দিয়ে এখানে বেড়ে উঠেছে আর এক শ্যামল ক্ষেত। দূরে শিমের লতার ভারে নুয়ে পড়েছে মাচানের বাঁশ। নিরস বালুকাময় জমির দেহ থেকে রক্ত শুষে নিয়ে সমাজের শোষক শ্রেণীর মতো তরতাজা হয়ে দাঁড়িয়ে আছে কতিপয় লাল ডাঁটা। অবশেষে এক ক্রোশ পথের ক্লান্তি শেষে পৌঁছে গেলাম নদীর ধারে। সামনে যতদূর চোখ যায় প্রখর রোদে উষ্ণ বালুর চরের ভেতর দিয়ে বয়ে চলেছে ঠান্ডা শীতল স্রোতস্বিনী। স্রোতস্বিনীর কল্লোল ধ্বনি শুনতেই সবুজ ক্ষেত থেকে এবার নেমে পড়লাম নদী গর্ভে। মরা নদীর চরে আটকে আছে দু চারটে নৌকা, একসময় যারা দুলছিল এই স্রোতস্বিনীর কল্লোলের তালে তালে। নদীর পানি তলানিতে ঠেকায়, আজ এই নৌকাগুলোর তলানি ঠেকে আছে চরের বালুকায়। সদ্য পলিজমা নরম মাটির উপর দিয়ে এগিয়ে চলছি স্রোতস্বিনীর দিকে। পলি মাটিতে পায়ের গোড়ালি দেবে হেঁটে যাওয়ার অনুভূতি অবর্ণনীয়। চারদিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ নদীর চর। এমন দৃশ্য শুধু শীতকালেই উপভোগ করা যায়। বর্ষার মৌসুমে দুকুল ছেপে বয়ে যায় অথই সলিল। নদীর পাড়ে চলছে নৌকা মেরামতের কর্মযজ্ঞ। শীতের দুপুরে ঠান্ডা জলে জলকেলি করছে হাঁসের দল। তাদের জলকেলি দেখে পানিতে নেমে আমরাও একটু জলকেলি করলাম। নেমে পড়লাম স্রোতস্বিনীর শীতল ধারায়। বর্ষাকালে সর্বগ্রাসী সর্বনাশী ভয়ঙ্কর রূপধারিণী নদী শীতকালে আমাদের সমাজে লুকিয়ে থাকা ভদ্রবেশী ডাকাতদের মতো কতটা শান্ত আর সুশীতল হয়ে আছে। ঈষৎতপ্ত বালুকায় হেঁটে আসার পর শান্ত সলিলে পদযুগল ডুবিয়ে নিলাম। ছোটবেলা থেকেই স্বল্প পানিতে পা ছিটকিয়ে হাঁটার আনন্দ জানতাম। নদীর পাড়ে আসলে সেই আনন্দ নিতে ভুল হয় না কখনো। নদীর ধারে হালকা পানির উপর দিয়ে হাঁটার আনন্দই অন্যরকম। ক্যামেরার এই দৃশ্যকে পূর্ণতা দিতে ঘাটে বাঁধা আছে এক নৌকো। নৌকা ছাড়া নদীর ঘাট যেন এক অসম্পূর্ণ দৃশ্য। শান্ত নদীর জলকে অশান্ত করে ছুটে চলছে যাত্রীবাহী নৌকা গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য অবশ্য এখান থেকে আরও দূরে। সামনে সস্তা ক্যামেরার জুমে দৃশ্যমান বাড়ির স্তূপে দাঁড়িয়ে থাকা ভাঙা ঘরটার দিকে। নদী ভাঙনের সময় গিলে খাওয়া মাটি ড্রেজিংয়ের মাধ্যমে নদীর পেট থেকে বের করে নেওয়া হচ্ছে। সেই বালি আবার বস্তাবন্দি করে রুখে দেওয়া হবে নদীর সর্বগ্রাসী ভাঙন। নদীর ধার ঘেঁষে হালকা ঢেউ ভেঙে এগিয়ে চলছি আমরা। শান্ত নদীর মৃদু ঢেউগুলো কোমলভাবে আশ্রে পড়ছে চকচকে বালুকণায়। দুপুরের ঝলমল সূর্যের আলোয় ঢেউয়ের তালে তালে চকচক করছে বালুকণা। প্রচণ্ড শীতের পর গত 3 দিন পর আজ দিনমণি উদয় হয়েছে। আজ প্রচুর তাপ দিয়ে শোধ করে দিচ্ছে যেন গত 3 দিনের ফাঁকি দেওয়া কর্মঘণ্টা। রোদ থেকে বাঁচতে তপ্ত বালির উপর নির্মাণ করা হয়েছে একটা ছাউনি। খেয়া পার হতে আসা লোকগুলোকে স্বল্প সময়ের জন্য দিনমণির প্রখর হাত থেকে রক্ষা করে ভাঙাচোরা এই ছাউনি। দূরে ভিড়ছে ঘাটপাড়ের নৌকা। যাত্রীরা ভিড় করে দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে। দূরে দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মতো সারি সারি বালুর বস্তা, যেগুলো রুখে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সর্বগ্রাসী নদীর স্রোতকে। আরও দূরে একাকী দাঁড়িয়ে থাকা ঘরখানাই আমাদের গন্তব্য। বালুর বস্তাগুলো কাছে আসতেই চোখে পড়ল একটি ছাউনি। তপ্ত রোদে ক্লান্ত হয়ে যাওয়া শ্রমিকদের প্রখর রোদ থেকে বাঁচাতেই এই ক্ষুদ্র প্রয়াস। আমি এক ক্লান্ত ভ্রমণ পিপাসু আজকের জন্য তার অতিথি হলাম।
এখান থেকেই নদীর নগ্ন সৌন্দর্যকে আরো গভীরভাবে অবলোকন করার সুযোগ পেলাম। নদীতে জাল ফেলে জেলে ভাই যেন অপূর্ণ থাকা সৌন্দর্যটাকে পূর্ণতা দিল। তবে তার মাছ ধরার আগ্রহই বলে দিচ্ছে এটা সাংসারিক চাপে নয়, বরং দুপুরবেলা নাইতে এসে শখের বশে মৎস্য শিকার করা। সাউলের আশ্রয়ের মোহ কাটিয়ে অতঃপর উঠে পড়লাম। তপ্ত সূর্যের সাথে পদযুগলের ছন্দ মিলিয়ে আগাচ্ছি গন্তব্যের দিকে। অধরে অস্ফুটিত হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। দূরে কর্মব্যস্ত পথচারীরা তাদের গন্তব্যে ছুটছেন। তপ্ত চড়ের বুক চিড়ে ধুলো উড়িয়ে নরম বালিকার বুকে পদচিহ্ন এঁকে আমরাও সম্মুখ পানে এগোচ্ছি। বেয়ে উঠছি আমাদের গন্তব্য ওই বাড়ির পাহাড়ে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অতঃপর উঠে পড়লাম বাড়ির পাহাড়ে, যেখান থেকে চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালোভাবে অবলোকন করা যাচ্ছে। দূর থেকে কৌতূহলী দৃষ্টিতে দেখা এই ঘরখানি মূলত রাতে নৈশ প্রহরীর আশ্রয় কেন্দ্র, আর দিনে ক্লান্ত পরিশ্রান্ত শ্রমিকের ছায়ার আধার। নদীর মনোরম দৃশ্যের এই পর্যন্তই ইতি টেনে শহুরে যান্ত্রিকতার পদচিহ্ন ধরে ফিরে চলছি নীরের পানে। দানবীয় যান্ত্রিকতা এই ধুধু চরের বালিকার বুকে তাদের পদচিহ্ন দিয়ে পথ তৈরি করে গেছে। এই পথ ধরে এগিয়ে যাচ্ছি গ্রামের দিকে। সবুজ নরম ঘাসের মাদুর বিছানো সর্পিলাকার এই পথ চলে গেছে গ্রামের ভেতর। প্রখর রোদ দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা শীতকাল। পলিজমা তুলার মতো নরম এই কর্ষিত জমির ধূলিময় মাটি দিয়ে হেঁটে যাওয়ার সৌভাগ্য খুব অল্প জনেরই হয়। ধুধু বালুর চড়েই সবুজ লতাপাতায় মোড়ানো এই বাড়িটি আমাদের নজর কাড়ল। বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এই কলা গাছটি বাড়ির সৌন্দর্যকে আরও কয়েক গুণ বর্ধিত করেছে। গরুটি তার শিং ধারিয়ে নিচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। প্রতিমধ্যে কয়েকটি গ্রামীণ শিশু খেলতেছিল, যাদের দিকে ক্যামেরা ধরতেই মুখ লুকিয়ে চলে গেল। লজ্জা যে নারীর ভূষণ, তার প্রমাণ আমি এখানে এসেই পেলাম। শেষ দুপুরের ঢলে পড়া সূর্যের মতো আমাদের ক্লান্ত হয়ে পড়া শরীরগুলো ফিরে চলছে নীরের দিকে। ক্লান্ত অবসন্ন পথিকের মতো চেয়ে আছি ফিরতে আর কত পথ বাকি। বহু মাঠ প্রান্তর ফসলের জমি পেরিয়ে অতঃপর আমরা এসে লোকালয়ের রাস্তায় উঠলাম, আর পিছনে ফেলে আসলাম অপরূপ মনোরম প্রকৃতির এক অমোচনীয় স্মৃতি। ফিরতি পথে দুধারে দাঁড়িয়ে থাকা বাঁশঝাড়ের ছায়া আমাদের ক্লান্ত শরীরগুলোকে ঝলসে দেওয়া সূর্যের আলো থেকে রক্ষা করছিল। পথিমধ্যে দেখা পেলাম চরাঞ্চলের ঐতিহ্যবাহী বাহন। চড়ে আসলে যেটিকে না দেখলে চরের ভ্রমণ অসম্পূর্ণ বলে মনে হয়, সেই ঘোড়ার শকট। এই মনোরম দৃশ্যই আমাদের ভ্রমণের ইতি টানল। আমি সাধারণত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করি না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের ভালো সাড়া পাই, তাহলে সামনে এ ধরনের ভিডিও তৈরি করব। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।